বাবার কাছে আমি 100 টাকা চাইছিলাম, আমার একটা 1 টাকার কয়েন দিয়ে গেছে। টাকাটা যা দিছে এটা আমার মুখের মধ্যে ঢিল দিয়ে দিছে, কইছে 1 টাকা দিয়ে যা খুশি করতাম, পারলে এটা দিয়েছিলাম 20 খেয়ে মইরা যেতাম। ওয়ান টাইম অফ রেগিং কইতে গেলে একটা আশ্রমের মধ্যে যারা আমরা বড় দাদারা আসলো তারা শরীর তৈলমর্দন কইরা দিতে কয়, যদি না করতো খুব বাজেভাবে মারতো। আমার কাছে এখনো অনেক প্রুফ আছে যে আশ্রমের মধ্যে মোবাইল থেকে শুরু কইরা গুটকা থেকে শুরু কইরা অনেক হোমের মধ্যে এই জিনিসগুলো ইউজ করা হয়। কর্তৃপক্ষের এটার মধ্যে নজরদারি নাই। আশ্রমের মধ্যে মোবাইল ব্যবহার করতো এবং পর্নোগ্রাফি দেখা হইতো, এই বিষয়গুলি তুমি কি তোমার আশ্রমে ফেস করছো? হ্যাঁ, এই জিনিসটা খুব একটা বাজে জিনিস হইয়া গেছিল। সিডব্লিউসি এটা একটা কমিটি আছে, ওই কমিটির থেকে যখন একটা আশ্রমে যখন যায় তারা সারপ্রাইজ ভিজিটে যায়, কিন্তু এটা হয় না, কারণ এই কমিটির থেকেই যে কোনো একদম আশ্রমের মধ্যে আগে থেকে কল করিয়া জানাই দেয় যে আমরা কিন্তু আজকে আইতাছি, বাচ্চারা একটু সাজাই টুজাই রাখবো। তোমার এই যে জীবনের যে লাইফ স্টোরির কথাগুলি, এটার থেকে যদি মোটিভেশন কারোরে দিতে চাও তাইলে এক লাইনে কি বুঝাইবে? ভাঙ্গা দেওয়ালের মধ্যে স্বপ্ন দেখা যায়। বাহ। নমস্কার, আপনারা শুনছেন নাদ্দা কসমিক সাউন্ডের আরেকটা নতুন এপিসোড। বন্ধুরা, আমরা যখন আমাদের ছোটবেলার গল্প বলি তখন কিন্তু আমাদের সামনে অনেক সুন্দর সুন্দর ছবি ভেসে আসে, কিন্তু আজকে আমাদের যেই বিশেষ অতিথি রয়েছে, যে আমাদের আজকের পর্বে উপস্থিত রয়েছে, সৌরভ মোদক। আজকে আমরা শুনবো তার ছোটবেলার কাহিনী এবং তার ছোটবেলাটা যেই আশ্রমে কেটেছিল সেটা কিভাবে কেটেছিল আমরা শুনে নেব সরাসরি সৌরভের মুখ থেকে। এবং আজকের গল্প আড্ডায় মেতে উঠবে আমাদের আজকের পডকাস্ট। আপনারা অবশ্যই সাথে থাকবেন, আর যারা এই মুহূর্তে আমাদের পডকাস্টটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। আর আপনারাও যদি আপনাদের এরকম কোনো গল্প আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের পডকাস্ট। সৌরভ, তোমাকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে। প্রথমেই জানতে চাইবো কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব দুর্দান্ত আছি, এবং এইটা খুব ভালো লাগছে যে তোমার প্রথম পডকাস্ট ডেবিউ হতে চলেছে আজকে নাদ্দা কসমিক সাউন্ডের এই স্টুডিওতে, এবং আই হোপ তুমি খুব এক্সাইটেড। হ্যাঁ, আমি তো খুব এক্সাইটেড, কারণ এটা ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল আমার যে কারোর সাথে পডকাস্ট করব। তো জীবনের একটা মনে হয় প্রথম একটা ধাপ পেরোলাম স্বপ্নের, তোমার সাথে পডকাস্ট। যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে আমরা আমাদের পডকাস্টটা আজকে, যেহেতু আমরা আমাদের এখানে যে লোকাল ভাষাটা রয়েছে সেই ভাষায় কথা বলবো বলে স্থির করেছিলাম, তাই আমরা সরাসরি এরকম ভাবেই কথা বলা শুরু করছি, যদি তোমার কোনো আপত্তি না থাকে। দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, আমরা যারা বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে শুনছেন এই মুহূর্তে, কলকাতা, গুয়াহাটি, আসাম, বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে শুনছেন, কিন্তু আজকে আমরা একটুখানি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেবো, কারণ কি আমরা আমাদের লোকাল যে ভাষাটা আছে সেই ভাষাটা আজকে আমরা একটু আড্ডা জমাতে চাইছি। তো সৌরভ, তোমার কাছে যেটা সবচেয়ে প্রথমে আমি জানতে চাবো, তুমি তো আমার অনেক আগের থেকেই চেনো, কারণ কি আমি একটা সময় ওই আশ্রমে যাইতাম এবং তুমি সেই আশ্রমে বড় হয়েছো। আমি যদি একদম ছোটবেলাতে ঢুকি, তোমার ছোটবেলাটায়, তোমার ছোটবেলার প্রথম স্মৃতিটা কি? সবচেয়ে প্রথম স্মৃতি যদি হইয়া থাকে আমার জীবনে, তাহলে মনে করবো যে আমার দাদুর সাথে যে কাটানোর যে মুহূর্তগুলি যে আসলো, ওইটাই মনে করবো আমার জীবনের সবচেয়ে বড় স্মৃতি আসলো। কারণ যখন একদম ছোট আসলাম, 3 বছরের মতন, 2.5-3 বছর, তখন আমার দাদু আমারে পিঠে নিয়ে শিরা, মানে হাবুর কাটতো, পিঠে নিয়ে শিরা চড়াইতো, খুব আদর করতো আমার দাদু। তো তারপর তো দাদু ইহলোক ত্যাগ করছেন। তো ওই সময়টার পরে আস্তে আস্তে তোমার, মানে আমরা যেরকম ছোটবেলাটা গইরা ওঠে যে ধরো পরিবারের সাথে থাকা, সেটা গল্প গুজব, স্কুল, ঠাট্টা তামাশা, বন্ধু বান্ধব, এরকম তো একদমই কাটছে না, তোমারটা একদমই অন্যরকম হয়েছে। তো ঘটনাটা ঠিক শুরু কেমনে হয়েছিল? বেসিক্যালি আমার জন্ম হয়েছে 2004 সালে 22শে জানুয়ারি। জন্ম, সবাই একটা আশা থাকে জন্মের পর থেকে একটা মা বাবার, যে আমার ছেলেটারে আমি এরকম ভাবে গইরা তুলমু, অনেক বড় একজন অফিসার বানামু বা ইঞ্জিনিয়ার বানামু, ডাক্তার বানামু। কিন্তু হয়তোবা আমার ভাগ্যে এটা কোনোদিন লেখা হয়েছে না, কারণ আমার স্বপ্নটা আসলো অন্যরকম, আমার মা বাবার স্বপ্ন হয়তোবা অন্যরকম আসলো। আমার ছোটবেলা থাকতে আমার বয়স যখন 3 বছর আসলো, আমি তখন থেকেই মানে কাজ করি বিভিন্ন জায়গার মধ্যে, যে আমার বাবা আমার মারে অনেকভাবে টর্চারিং করতো, অনেকভাবে মেন্টালি টর্চার, ফিজিক্যাল ভাবে টর্চার করতো। তখন আমার বাবা কি করছিল, ছোটবেলা থাকতেই আমার মারে ছাইরা দিয়ে গেছিল একবার। তখন ছাইরা দেওয়ার পর, মানে এটা একবারেই ছাইরা দিছে না, মানে ছাড়া ছাড়া বাবা আর কি। তখন আমার মা মানে খুব একটা এটা আর্থিক সংকটের মধ্যে আসলো। আমার ভাইও খালি জাস্ট বর্ন হইছে, জন্ম হয়েছে। তখন আমার বাবা এত খাবার টাবার দিত না আমরা 2 ভাই কারোরই দিত না, মারে তো দিতেই না। তখন থেকেই আমি মানে এই যে মানুষের বাড়ি পুকুর, গ্রামের মধ্যে যেরকম আমার বাড়ি হয়েছে নতুন বাজার, আমি নতুন বাজারে জন্মগ্রহণ হয়েছি, গোমতী ডিস্ট্রিক্টের। পুকুর পাড়ে যেরকম গ্রাম বাংলার মধ্যে পুকুর থাকে, তারপর তোমার সুপারি গাছ, নারিকেল গাছ,
ওই যে গাছের থেকে যে সুপারিগুলি পড়তো ওইগুলোরে কুড়ায় সেরা, তারপর বিভিন্ন গাছের থেকে নারকেল পাইরা। মানে তুমি কি 3 বছর বয়সেই হ্যাঁ, শুরু করে, মানে 3 বছর বয়সে তো এটা ভাবা যায় না, মানে এটা তো সম্ভবই না। সম্ভব না, কিন্তু আমার লিগে যেরকম এটা সম্ভব, আমি অনেক ছোট আসলাম, তো গ্রাম বাংলার মধ্যে এটা মানে অনেকটা টাফ আসলো। তো অনেক ছেলেরাও আসলো, তো মা হাতে কইরা মানে লইয়া যাইত আমার পুকুর পাড়ে, মা আচ্ছা। শিখাইছে এগুলো কেমনে করতে হয়। তো মা যখন প্রথম 4-5 দিন নিয়ে গেছে, তো আমি শিক্ষা নিছি এই জিনিসগুলো। মা আমারে নিয়ে সেরা যাইতো বিভিন্ন জায়গার মধ্যে। তো নিয়া নিয়া এই যে সুপারিগুলি আমি কুড়াইতাম, মা ও কুড়াইতো, মার সাথে সাথেই কুড়াইতাম। আচ্ছা তো আচ্ছা। কুড়াইয়া কুড়াইয়া এগুলো ব্যাগের মধ্যে ঢুকাইছিল, তো বিক্রি করতাম। একটা সুপারি 3 টাকা কইরা আসলো তখনকার সময়। তো ওই সুপারিগুলো আমরা প্রায় প্রত্যেক দিন 50 থেকে 100টা সুপারি আমরা কুড়াইতাম, অনেক আচ্ছা। গাছ আসলো। ওইগুলো বিক্রি করে সেটা আমার ভাইয়ের লেগে আমি দুধ, মানে আমার মাই যায় সেটা দুধ কিনা আনতো। বাবা আমরারে কোনোদিনই মানে দেখশনও করছে না, বা আজকের ডেটও আমি বাবার চেহারা কিরকম বা বাবা কিরকম আমি এটা কোনোদিনই কইতে পারি না। তো তুমি তারপরে সেখান থেকে আশ্রমের জার্নিটা, মানে আশ্রমে কেমনে গেলা? আশ্রমের জার্নিটা আমরা 2006 কি 2007 সালে বাবা একদিন মারে খুব মানে মারছে। ওই দিন শিবরাত্রির দিন আসলো, তো মা কি করছে ওই দিন মারে মারার পর, তো বাবার এখান থেকে মা আমরা দুই বাইরে নিয়ে এসেরা আগরতলাতে আয়া পড়ছে। তখনকার আচ্ছা। সময়ে বাস আসলো, তোমার বাস দিয়ে আইতাম। তো রাস্তাঘাটও খুব ভালো আসলো না, প্রায় 7 ঘন্টা জার্নি করে সেরা আমরা নতুন বাজার থেকে আগরতলা আইছি। তখনকার দিনে এই দিন খুব বৃষ্টি আসলো। আমার ওই জিনিসটি মানে প্রত্যেকটা মানে জিনিস আমার জীবনে মানে খুব মনে পড়ে বা মনে আসে। টিআরটিসি বাস কইরা সিরা আইসলাম, তখনকার ভাড়া আসলো তোমার 30 টাকা কইরা সিরা। তো মা আমরা দুই বাইরে নিয়ে সিরা মা আমরা মামার বাড়িতে আয়া পড়ছিলাম। তো মামা আমরা আমার আর কখনো বাড়ি নাই, আমরা ভাড়া থাকি, এখনো ভাড়াই থাকি। তখন আমি ছোটবেলা থাকতে মানে অনেকটা মানে দুষ্ট আসলাম আর কি, কইতে গেলে লঙ্কা আসলাম। তো আসলাম পরে দিয়েছিরা। তো মা তখন মানে ডিসিশন করলো যে না, আমরা দুই বাইরে বাড়িতে রাখা যাইতো না। তখন ভাবলো যে মা আমারে বা ভাইরে আশ্রমে দিয়া লাগবে। তখন ভাই তো ছোট আসলো, একদম মানে কোলের একটা বাচ্চা আসলো, তখন ভাবলো যে আমারই দিয়া দিব আর কি আশ্রম। তো আমার বয়স যখন 4 বছর আসলো, 4.5 বছর, তখন আমার মা আশ্রমে পাঠিয়ে দিছে, আচ্ছা। নীলাজ্যোতি আশ্রমে। হুম। তারপর আমারে 2007 সালে আমার আশ্রমে দিয়া লাইছে। তারপরে তুমি আশ্রমে গেলা, যেটা হয় নাকি যে একটা বাচ্চা ধরো পরিবারে থাইকা সে একরকম ভাবে বড় হইতাছে, আর আশ্রমের পরিবেশ সবসময় দেখবা যে আমরা আমরা যে সমাজের মানসিকতাটা না একটু তো অন্যরকম, মানে সবাই সব রকম ভাবে বিচার ব্যবস্থা করে না। তো অনেকেই দেখবো একটা করে যে আশ্রমের বাচ্চা হেজানি কেমন তোর হইব। এই ধরনের কথা কি তোমার কোনো সময় ফেস করতে লাগছে বর্তমান সময়ে, বা এই বিষয়টি তুমি কিরকম ভাবে দেখছো? বিভিন্ন মানুষ থেকে তো আমি এগুলো কথাগুলো তো মানে প্রচুর শুনতাম, এখনো শুনি, এখনো অনেক সময় শুনতে হয় এই এই কথাগুলো। কথাটি শুনলে তো মোটামুটি আমরা একটু মন খারাপ হয়ে যায়, কিন্তু এই কথাটি যে তোমার মোটিভেট করতে পারছে এটা আমার শুনে সেটা খুব ভালো লাগলো। তো তোমার তোমার ঠিক কেমনে তুমি মোটিভেটেড হলে এই কথাটি শুনে যেরকম সেটা? মানুষ আয়াসিরা কইতো ও তে তো আশ্রমে বেচা, আরে দূর তারে সাইড করে রাখছে, দূর দেহ আরেকটা বালা একটা পোলা আসেনি দেহ এন থেকে। আমার জেঠু আমারে যখন আমি ছোট আসলাম, আমার দাদু যখন মারা গেছিল, তখন আমার দাদু মারা যাওয়ার আগে একটা কথা কইয়া গেছিল যে মানুষ যা কিছু কুক, জীবনে যা কিছু অনেক মানুষ অনেক কথা কইব, কিন্তু কোনোদিন নিজের কানে নিস না এই কথাগুলো, তোর লক্ষ্য যেটা ওইটার মধ্যে তুই স্থির থাক। আমার জেঠু আমারে কইছিল যে আমি কোনোদিন মানুষের মতো মানুষ হইতে পারতাম না, বা চায়ের দোকানে চা বিক্রি করমু বা মানুষের বাড়ির মধ্যে যাই সেটা কাজ করমু। তখন থেকে আমার একটা মানে টার্গেট আসলো যে না, জীবনে কোনোদিন দাঁড়ামো, দাঁড়ায় সেটা বাড়ির জেঠুর সামনে যায় সেরকম যে আমিও নিজের পায়ে দাঁড়াইতে পারছি। তো জেঠু আজকে আমার লগে মানে অনেক কন্ট্যাক্ট করার চেষ্টা করে। তো আমি কারোর লগে আর এখন আর কন্ট্যাক্ট করি না, কারণ যখন আশ্রমে দেয়া লাগছিল না, তখন বলতে নিজের পুরো একা মনে হয়েছে যেরকম একটা সমুদ্রের মাঝখানে আছে আমি। তখন না পাইছি মার ভালোবাসা, না পাইছি ফ্যামিলির ভালোবাসা, বাবার ভালোবাসা তো কোনোদিন পাইছি না। তখন আশ্রমে যখন আসলাম, তখন অনেক মানুষ কইতো যে যখন স্কুলে যেতাম, ও তারা তো আশ্রমের বাচ্চা, ও তারা তো মনে চুরি টুরি করে রে, এডিরে সাইড করে রাখ, সাইড করে রাখ, এরকম ভাবে অনেক মানুষ কিন্তু কোনোদিন নিজের কানের মধ্যে এই কথাগুলো নিছি না। এখন আজকের ডেটে আমি সাংবাদিকতার পেশায় আছি, যুক্ত আছি, কিন্তু তবে মানে আমার আরো অনেক অনেক বড় স্বপ্ন যে আমি একজন টিপিএস অফিসার হমু বা টিসিএস অফিসার হমু, যে আমার জেঠুরে
বা আমার ফ্যামিলির যারা আছে তারা যে কইতে পারুন যে আমিও নিজের পায়ে দাঁড়াইছি আশ্রমে থেকে সেরা, যে অনেক মানুষ আয়া আমারে কইতো যে আরে তুই তো পারতি না, যা অনেক মানুষ মারতো আয়াসিরা যখন পড়তে বইতাম। পড়াশোনার ভিতরে মানে ছোটবেলা থাকতে এতটুকু ভালো আসলাম না আমি পড়াশোনার মধ্যে। যখন ক্লাস 8-9 পড়ছি তখন থেকে যে মনের মধ্যে বুঝতে পারলাম যে আরে পড়াশোনা যদি না করি তাহলে তো মনে হয় কোনোদিন বড় অফিসার হইতে পারতাম না বা বড় কোনো কিছু হইতে পারতাম না। কারণ অনেক সময় দেখতাম যে আশ্রমের মধ্যে অনেক দাদা আইতো, অনেক দিদিরা আইতো, আয়াসেরা হইতো আমরা কিন্তু ডাক্তার, আমরা কিন্তু ইঞ্জিনিয়ার। তখন ওই জিনিসগুলো আমরা মানে খুব মোটিভেট করতো। যেরকম তার মধ্যে তুমিও একজন আছো, সবসময় জায়াসিরা যে মোটিভেট করতা আমরা, অনেক কিছু শিখাইতা, অনেক কিছু অনেক জায়গার মধ্যে ঘুরতে নিয়ে যাইতা আমরা। তো ওই জিনিসগুলো মানে আমরা লিগে খুব মোটিভেট আছে বেসিক্যালি আমার লিগে। মানে আমি যদি ধরো তোমার জিজ্ঞেস করি যে আশ্রমের দিনাচার্যের একদম দিন থেকে শুরু করে রাত পর্যন্ত তোমরা কিরকম ভাবে চলতা, মানে কি কি ধরনের সকালবেলা উঠা, যেমন আমরা কি করতো, আমরা মা বাবা কইতো যে ঠাকুর প্রণাম করো, হ্যাঁ ঠাকুর প্রণাম করে সেটা হাত মুখ ধো, মানে তুমি একটু পড়তে বো, তারপরে স্কুলে যাওয়ার হলে স্কুলে যাইবা, খাইবা, এই ধরনের একটা রুটিন ফলো করতাম আমরা। তোমরা কিরকম ভাবে আশ্রমে ফলো? আমরা যারা আশ্রমের মধ্যে আসলাম তারা প্রত্যেকদিন মানে প্রত্যেকটা মানে যারা ছাত্র আসলো আমরা প্রায় ওইখানে 40 জনের মতন আসলাম। ওই 40 জন ছাত্ররাই মানে প্রত্যেকদিন ভোর 4:30টার সময় ঘুম থেকে উঠতাম। ওঠার পর আমরা ঠান্ডার দিনেও, হ্যাঁ ঠান্ডার দিনে মানে শীত গরম 12 মাস এটা কিছু আসলো না, কারণ অভ্যাস হয়ে গেছে। প্রথম তো মানে যখন আশ্রমে গেছিলাম না তখন মানে খুব পিটা গাইতাম, মানে খুব মারতো। এই যে ঠান্ডা এত দুষ্টু, হ্যাঁ দুষ্ট তো আসলাম ঠিকই, কিন্তু ঠান্ডা দিনে আমি মানে ঘুমাইতে একটু মানে খুব ভালো পাই আর কি, সত্যি কথা এইটা। তো অনেক সময় যখন ঘুম থেকে উঠাইলে তো আমরা 4:30টার সময় 4টার সময় তখন কি করতাম যে আমরা কার মানে সিলিং আর কি, যেটা আমরা সিলিং কই, তো ওই কারের উপরে যাই সেটা ঘুমাই থাকতাম কথা তলে এসে। তো কি করতাম, তো 4:30টার সময় আমরা ঘুম থেকে উঠাইতো সবাই উঠে এসে তারপর ফ্রেশ ট্রেশ হইতাম, সবাই হাত মুখ টাত মুখ ধুইয়া তো আমরা সবাই 4:30টার থেকে 4:45-এর মধ্যে আমরা সূর্য নমস্কারের লিগে বয়ে যেতাম, যেটা আর্ট অফ লিভিং এর আছে। 40 জন আসলাম আমরা, 40 দিন মানে 40 জনে একসাথে প্রাণায়াম করতাম। তারপর প্রাণায়াম কইরা ঠিক 5:30টার আগে আমরা ওইটা যেতাম গা, ওইটা সেরা। তারপর যারা সকালের ছাত্ররা আসলো, সকালে স্কুলে যারা যাইতো প্রাপ্ত বিভাগে, তো তারা যারা যারা আসলো তারা সবাই ড্রেস টেস পইরা টিফিন খাইয়া আশ্রম থেকে বাইরে যেত লাইন ধরে সেরা। একজন দাদু আসলো বা আমরা থেকে যারা সিনিয়র আসলো, তখন যখন ছোটবেলা আসলাম তখনকার কথাটা কইতেছি, যারা সিনিয়র আসলো তারা যে কোনো একজন নিয়ে সেরা প্রাপ্ত বিভাগের পশ্চিম ভুবন স্কুলে নিয়ে দিয়ে দিত। আমরা যারা বড়রা আসলো যেরকম 6 থেকে 10 পর্যন্ত, তারা কি করতো, তারা প্রাণায়াম টানায়াম শেষ করে সেরা এবার কৃষি কাজে যাইতো। মানে আমরা আশ্রমের মধ্যেই কৃষি কাজ হইতো, তো কৃষি কাজ করতো। তো মনে করো 7:30 পর্যন্ত কৃষি কাজ হইতো। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে সবাই 7টার মধ্যে পত্র বইয়া যেত, পড়ার লেগে বইয়া যেত। 7:30 থেকে 8টার মধ্যে আমরা টিফিন আইতো, সবাই যার যার একটা ছোট দূরে একটা বাটি আসলো, ওই বাটির মধ্যে যখন যে খাবারটা থাকতো, কোনোদিন বিস্কিট বা কোনোদিন চিরা গুড় বা যখন যেটা থাকতো আমরা ওইটা খাবার দেওয়া হইতো। ঠিক আচ্ছা, এই জায়গাটাতে একটু কাটি। ধরো শোনা যায় আর কি এরকম বিভিন্ন, এবং আমি যেহেতু অনেক বছর ধরে বিভিন্ন আশ্রমের সঙ্গে যুক্ত আর কি, যে আশ্রমের বাচ্চারা ঠিক মতন খাবার দেওয়া হয় না, বা ধরো আশ্রমে তো অনেক রকমের ডোনেশন আই, ডোনেশন আইলে পরে ধরো চিপস চকলেটস বিস্কিটস অনেক রকমের জিনিসপত্র আয়, এগুলো নাকি বাচ্চারা মধ্যে ঠিকভাবে বন্টন করা হয় না, এবং পরবর্তী সময় ওইগুলি নাকি যারা কর্মকর্তারা আছে তারা নিজস্ব ভাবে ব্যবহার করে। এই কথাটি কতটুকু সত্যি? হ্যাঁ এখনো হয়, অনেকগুলো আশ্রমের মধ্যে হয়। আমি নামগুলো কইতে পারতাম না, যদিও আমি যেই আশ্রমের মধ্যে আসলাম আমি গর্ব কইরা বলতে পারি নীলাজ্যোতি সেবা আশ্রম, যেটা আমার জীবনের সবচেয়ে মানে প্রথম যদি শিক্ষাস্থান হইয়া থাকে ওই শিক্ষাস্থানটা যে নীলাজ্যোতি সেবা আশ্রম, যেটা আমরা গর্বের নীলাজ্যোতি কইয়া ডাকি। তো ওই আশ্রমের মধ্যে মানে কোনোদিন এরকম হয়েছে না যে আমরা খাবারের লেগা কোনোদিন কষ্ট পাইছি। বাট আজকের ডেটে আমার কাছে এখনো অনেক ফটো বা ভিডিও আছে রাজ্যের, আমি অনেকগুলো আশ্রমের মধ্যে গেছি বা যাই, এখনো যাই প্রত্যেক সময়। কয়েকটা আশ্রমের মধ্যে আমার দেখা হয়েছে এরকম জিনিসটা, তুমি যে কথাটা কইছো যে খাবার দিলে ওইগুলো মানে সাইড করে নেয়, বাচ্চারা ঠিকভাবে দেওয়া হয় না, এগুলো এটা সত্যি আছে। কিন্তু আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বা রাজ্যের যে সমাজ কল্যাণ শিক্ষা দপ্তরের স্যার আছে টিঙ্কু স্যার, ওনার কাছে আমি মানে আবেদন করতে চাই এই যে জিনিসগুলো আছে
এই জিনিসগুলোরও যাতে ভালো টিকে ভাবে যাতে দেখা হয়, বা অনেক সময় অনেক লোকেরা আছে ডোনেশন কইরা কিন্তু খাবারগুলো ভালো টিকে পায় না, অনেক সময় পচা ডাল বা পচা ভাত এগুলো খাইতে হয় স্টুডেন্টরা, তারপর অনেক ক্ষতি হয় স্বাস্থ্যের লিগে যারা আশ্রমে থাকে তারা। কিন্তু যখন আশ্রম একটা সিডব্লিউসি, এটা একটা কমিটি আছে, চাইল্ড ওয়েলফেয়ার কমিটি, ওই কমিটির থেকে যখন একটা আশ্রমে যখন যায় তারা সারপ্রাইজ ভিজিটে যায়, কিন্তু এটা হয় না, কারণ এই কমিটির থেকেই যে কোনো একজন আশ্রমের মধ্যে আগের থেকে কল করে জানাই দেয় যে আমরা কিন্তু আজকে আইতাছি, তোমরা বাচ্চারা একটু সাজাই টুজাই রাখো। তো কি হয়, তখন কিন্তু আমরা কয়তো যে আজকে কিন্তু সিডব্লিউসির থেকে আইবো, লোক পরিষ্কার টরিষ্কার করে মানে সবকিছু রাখা দিত। আমরা আশ্রমের মধ্যে মানে একটা জিনিস আসলো, একদিক দিয়ে শিক্ষাও আসলো, এডুকেশনের দিক দিয়ে তো আসলোই, খাবারের দিক দিয়ে আসলো, গান বাজনা, মানে সবকিছুর দিক দিয়ে। এবং আমার যতটুকু মনে হয়েছে যে আশ্রমের, আমি যদি একটু আমার গল্পটা কই আর কি, যখন আমি প্রথমবারের মতন আশ্রম ভিজিটে যাই, দেখো তখন আমরা নিজেরাও স্টুডেন্ট, তো আমরা হাতেও সেই রকম পকেট মানি থাকতো না যে আমরা সেরকম ভাবে হেল্প করতে পারম করে। তো তখন আমি, আমার মনে আছে আমি একটা যেই বাচ্চারা আশ্রমে গেছিলাম ওইটা হয়েছে কম্বাইন আশ্রম, মানে ছেলে মেয়ে দুইজনই একসঙ্গে থাকে আর কি। তো আমি কথায় কথায় একটা মেয়েরে জিজ্ঞেস করছি যে তোর কি লাগবো, খাওয়া দাওয়া টাকা পয়সা গুলো আমরা দিতে পারতাম না, কয় দাদা তোমরা রোজ দিন আইও। মানে তখন আমার কাছে মনে হলো একটা জায়গাতে, মানে হ্যাঁ আমি আমু আয় কি করুম, আমরা সঙ্গে গল্প করবা, খেলবা, ছবি আঁকবা। মানে আমার কাছে মনে হয়েছে আমরা ফ্যামিলিতে থেকে যে একটা কেয়ার পাই, বা ধরো কারোর সঙ্গে বসে একটু কথা কইতাছি, ওই কেয়ার বা ওই ভালোবাসাটা তারা পাইতাছে না। তো কোনো একটা জায়গাতে বাইরের থেকে যখন লোকটি যাইতো তারা খুব মজা পাইতো জিনিসটার মধ্যে। এবার যখন ধরো আমরা এক দুইটা ভিজিটের পরে যখন তার লোকে বই একটুখানি আঁকতাম, ধরো আমি যেহেতু টুকটাক হাতের কাজ করি, তো তারা একটুখানি দেখাইতাম যে এরকম ভাবে কাগজ কাটতে এটা বানানো যায়, ওইটা বানানো যায়। তো জেনারেলি তারা খুব ইন্টারেস্টেড হইতো, এবং পরবর্তী সময় ধরো বিভিন্ন ওকেশন যখন হতো, যেমন ধরো রাখি ফেস্টিভ্যাল, তো আমরা তারারে শিখাইতাম কিভাবে নিজের হাতে রাখি বানানো যায়। তো ওইটি দেখতাম বাচ্চারা খুব মানে ভালোভাবে মোটিভেট করতো। এবং আমি তোমরা আশ্রমে যেটা আমি লক্ষ্য করছি আর কি, যে ওইখানে এই যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি, যে একটা আশ্রমের বাচ্চা শুধুমাত্র ওই কোনোভাবে পড়াশোনাটাই করব, বাকি অন্য কিছু অ্যাক্টিভিটি করতো না, এটা তো এই কনসেপ্টটাতে আমি বিশ্বাস করি না আর কি। আমার কাছে মনে হতো যে আমি যদি অর্থনৈতিক দিক থেকে একটা ক্লাসিফিকেশন করি যে ধনী গরিব, হ্যাঁ বড় লোক, ওই রকম ভাবে যদি একটা ক্লাসিফিকেশন করি, তাহলে বড় লোকের বাচ্চারাই শুধু আর্টের স্কুলে যাইবো, আশ্রমের বাচ্চারা কেন আর্ট শিখতো না? ঠিক আছে, আমার কনসেপ্ট আসলো এটা, ওই কনসেপ্টের থেকেই কিন্তু বেসিক্যালি আমার বাচ্চারা এরকম ভাবে হাতের কাজ শেখানো, বা তোমরা আশ্রমে গিয়ে আসলে আমি অনেকবার এরকম ভাবে ইয়ে করছি। প্লাস আমার এটাও মনে আছে বিভিন্ন ফেস্টিভ্যাল যখন হতো, যেমন পূজার সময়, বা ধরো বই মেলার সময় বাচ্চারা বই মেলাতে ঘুরতে নিয়ে যাওয়া, পূজার সময়। এবং আমার মনে আছে এটা ডিসেম্বর মাসে আমরা পিকনিকে যাইতাম, আমরা পিকনিকেও এটা খুব আমরা লিগে একটা মানে আনন্দের বিষয় আছে। তো মানে ডিসেম্বর মাস আইলেই মানে তুমি সবার আগে যে কইতা যে সিদ্ধার্থ দা তারা কখন আইবো, ডিম্পি দি তারা কখন আইবো, আরো কয়েকজন দাদা আসলো, আমার ঠিক নামগুলো মন নাই এখন। তোমরা দুইজনের কথা খুব মনে আছে, কারণ তোমরা দুইজনই আমরা লিগে মানে একজন মানে টিচার কইতে গেলেই চলতো, কারণ আয়েশিরা মানে অনেক মোটিভেট কথা কইতা, অনেক কিছু শিখাইতা। তুমি আসলা, ডিম্পি দিয়ে আসলো, ওই জিনিসগুলো আমরা লিগা মানে ডিসেম্বর মাস মানেই তুমি যে আগের থেকে আশ্রমের যারা গার্ডিয়ানরা আসলো, আন্টি তারা আসলো, আন্টি দিছে এইজন সিদ্ধার্থ দা তারা কবে আইবো, কবে আমরা পিকনিকে নিয়ে যাইবো। কারণ আমরা তো ওই মানে এই যে একটা চার দেওয়ালের যে একটা গন্ডি আসলো, ওই গন্ডির থেকে তো আর বাড়িতে পারতাম না। তো তোমরা এসেরই আমরা পিকনিকে নিয়ে যাইতা। এই যে ধরো বিভিন্ন সময় আশ্রম থেকে ঘুরতে বেরিতা, বাইরে একটা যাওয়ার ব্যাপার আসলো, এছাড়া ধরো এই যে তুমি স্কুলে যাইতেছো, স্কুল থেকে আইতাছো, তোমরা যে এক্সট্রা পড়াশোনার অ্যাক্টিভিটি, মানে ধরো আমরা কি হইতো, আমরা অনেক ঘরে প্রাইভেট টিউটর থাকতো, যার কাছে ধরো আমি একটা অঙ্কের একটা প্রবলেম বুঝতেছি না, আমরা তার কাছে গেলাম, বলে দাদা এটা বুঝাই দো, বা স্যারের বাড়িতে যাইতাম প্রাইভেট টিউটর। তোমরা আশ্রমে এই পার্টটি কে দেখতো, বা তোমরা এই ডিটে কিভাবে মোকাবেলা করো? যখন আমি ক্লাস 6-এ উঠছি তখনের সময়ের কথাটা যদি কই, আমরা যারা সিনিয়ররা আসলো তারাই আমরা সকালবেলার ক্লাসটা করাইতো। আচ্ছা, তারাই আমরা পড়াইতো। পরে সেরা তোমার স্কুলে যার যার মতে যাইতো গা, সকাল 10টার মধ্যে উঠা মানে 9টার মধ্যে উঠা আমরা কাজটা সেরা যার যার ঘর মোছা, বাসন ধোয়া বা যেটাই থাকতো ওইটা করে সেরে স্কুলে যখন যাইতাম, যখন আবার স্কুল থেকে ব্যাক হইতাম, তখন আমরা দিনের মধ্যে দুবার খাওয়ান দেওয়া হইতো। একবার হচ্ছে রাত্রে, আরেকবার হচ্ছে সকালবেলা। দুপুরবেলা তো স্কুলে মিড ডে মিলে দিয়ে থাকতো, তো দুইবার খাওয়ান দেওয়া হইতো। তো সন্ধ্যাবেলা যখন আমরা পড়তে বইতাম, তখন আমরা একজন দাদু আসলো কলকাতার কইয়াছিলেন, ওই দাদুই আমরা মানে পড়াইতো আর কি, যারা ক্লাস 6 এর থেকে ক্লাস 10 পর্যন্ত। তার মধ্যে যারা সকালে স্টুডেন্ট আসলো তারারে একজন দিদিমণি আইতো বাইরের থেকে, ওই দিদিমণি পড়াইতো, লগে আরেকজন আন্টি আসলো, ওই আন্টিও পড়াইতো।
দুই যারা দুপুরের আসলো, যারা 6 থেকে 10, তারা সবাইরে একত্রে করে আসলে একজন স্যার আসলো প্রত্যেকদিন। আমরারে মঙ্গল, বৃহস্পতি, শনিবার দিন করাইতো। ওই স্যারে আমরারে ম্যাথমেটিক্স করাইতো, ইংলিশ করাইতো, সায়েন্স গ্রুপটা পড়াইতো, এই 3টা সাবজেক্ট পড়াইতো। প্রত্যেকটা আশ্রমের মধ্যে, প্রত্যেকটা বাচ্চার মধ্যে তোমার অনেক অনেক ট্যালেন্ট আছে, কিন্তু তারা এই ট্যালেন্ট গুলিরে প্রকাশ করতে পারতেছে না। কিন্তু কিছু কতিপয় লোকের লিগে মানে ট্যালেন্ট গুলিরে প্রকাশ করতে হয়, কারণ যে লোকগুলি আছে তারা কয় যে ক্যামেরার সামনে আইলে তারা বদনাম হইব, বা কিরকম ভাবে বদনাম হইব, তারা কোনোদিন ক্যামেরার সামনে আইতেই দেয় না। মানে যারা ট্যালেন্ট আছে তারা সিডব্লিউসি থেকে বিভিন্ন আশ্রমের সামনেও দেখি অর্ডার লাগাই রাখছে যে ফটোগ্রাফি নট এলাও, ভিডিওগ্রাফি নট এলাও। বাট ওই আশ্রমটার মধ্যে যদি একটা যদি ট্যালেন্ট যদি বাচ্চা যদি থাকে, তারে নিয়ে যদি আমি যদি একটা যদি স্টোরি যদি করি, তাহলে কেন এটা তার ভিডিওগ্রাফি মানে করতে পারতাম না, বা কিলিগা ফটোটা তুলতে পারতাম না? একটা জিনিস আমি এই জায়গাটাতে তোমার সঙ্গে একটু সহমত হইতাছি, এবং আমি হয়তো কইতে পারি যে এই কথাটা থেকে হয়তো একটা কন্ট্রোভার্সি তৈরি হইতে পারে। আমরা যখন সাধারণ মানুষরা আশ্রম ভিজিটে যাই, বা আমরা যখন সাধারণ মানুষ হিসেবে কোনো একটা কাজ করতেছি, আমরা কিন্তু অ্যালাউ করা হয় না ছবি তুলতে বা ভিডিও। কিন্তু ধরো বড় বড় নেতৃত্বরা যখন যাইতাছে, রাজনৈতিক নেতৃত্বরা বা সমাজের একটু তথাকথিত মানুষ যারা আছে, একটু প্রভাবশালী মানুষ যারা আছে, তারা যখন যাইতাছে, তখন দেখি যে তারা আবার সেরকম ভাবে ছবি তোলার অনুমতি পায়। সেটা কিভাবে পায় অবশ্য আমি জানি না। এইটা প্রশ্নটা আমি সিডব্লিউসির কাছে রাখলাম, যে এই নিয়মগুলি কি শুধুমাত্র আমরার মতো সাধারণ মানুষের লেগে প্রযোজ্য, নাকি এটা সবার লেগে প্রযোজ্য আমি জানি না। আমি হয়তো কথার থেকে কন্ট্রোভার্সি তৈরি হইতে পারে, কিন্তু এটা আমি নিজের লাইফে ফেস করছি, বিকজ আমি অলমোস্ট 2013 থেকে এই কাজগুলির সঙ্গে যুক্ত, বিভিন্ন আশ্রমেই যাই বিভিন্ন সময়। আরেকটা কথা স্বরূপ আমি তোমার কাছ থেকে জানতে চাবো, যে এই যে ধরো পড়াশোনার কথাটি তুমি কইলা, যদি এই বিষয়টা হইয়া থাকে, আমি জানতে চাবো যে সেই মান ধরের মাত্রাটা ঠিক কতটুকু আসলো। আমি কি লিগে এই প্রশ্নটা করতেছি, আমি তোমার একটু ছোট্ট একটা উদাহরণ দিয়ে রাখি। আমরা একটা আশ্রমে যাইতাম, আমি নাম নিতাম না এখন। সেই আশ্রমের একটা বাচ্চারে আমি যখন গেছি, তখন আমি দেখি আমার কাছে মানে প্রমাণস্বরূপ ছবিটাও আসলো, এটা আমি এটা এখন প্রকাশ করতে পারতাম না। বাচ্চাটার পায়ের মধ্যে শেকল পেঁচায় সেরা, ধরো মোটামুটি এইটুকু সাইজের একটা বড় তালা ওর পায়ের মধ্যে দিয়ে সেরা ওরে আশ্রমের মধ্যে বসাই রাখছে আর কি। তো আমরা যখন গেছি, আমরা জেনারেলি প্রত্যেক রোববার দিন যেতাম বাচ্চারা পড়াইতে আর কি। তো গিয়ে সেরা যখন ওরে দেখছি, আমি বুঝি কি হয়েছে, তখন কইতাছে যে না বাচ্চাটা তোমার দুষ্টামি করে বেশি। তো দুষ্টামি করলে বাচ্চারা শাসন করার তো অনেক রকমের পদ্ধতি আছে। তুমি তারে বোঝাও, তারে কাউন্সিলিং এর ব্যবস্থা করো, নাইলে অন্য কোনো শাসন করো। কিন্তু কেন তুমি একটা ছোট বাচ্চারে, মানে যার ধরো 7-8 বছর বয়স, তার তো হাড়ের গঠনই ঠিক মতন হয়েছে না, তো তখন যদি তুমি তার পায়ের মধ্যে এরকম একটা ভারী জিনিস দিয়া রাখো, সে খোড়া মানুষরা যেরকম ভাবে হাঁটে, একটা পা টাইনা টাইনা ও ওই রকম ভাবে হাঁটতেছে, ও দৌড়াইতেও পারতেছে না। তো পরবর্তী সময় কর্তৃপক্ষরে যখন জিজ্ঞেস করলাম, তারা এটার সঠিক জবাব দিতে পারলো না, এবং এটা নিয়ে এসে প্রচুর জল ঘোলা হয়েছিল সেই সময়, মানে 2014-15 সময়ের কথা কইতেছি আর কি। আমি জানতে চাবো যে তোমরা আশ্রমের এই ব্যবস্থাপনাটা ঠিক কিরকম আসলো, এবং এটা লইয়া কিন্তু আমি তোমরা আশ্রমের কথা কইতেছি না, কিন্তু ওভারঅল এই আশ্রমের সম্পর্কে কিন্তু একটা খুব বাজে ধারণা থাকে যে ওইখানে বাচ্চারা খুব এরকম মারধর টারধর করা। এই জিনিসটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কইছো। আমরা যারা আশ্রমের মধ্যে আসলাম, তারা মানে যারা ছোটরা আসলো, আমরা যারা সিনিয়ররা আসলো, তারা তো বিভিন্নভাবে আমরা মারধর করতে, যেরকম আমি কইতে গেলে ওয়ান টাইম অফ রেগিং কইতে গেলে একটা আশ্রমের মধ্যে। তারপর তো মানে যারা গার্ডিয়ানরা আসলো, আমার কইতে এখন কোনো দ্বিধা নাই, তো ওই গার্ডিয়ানরা তো আমরা খুব বাজেভাবে মারতই। আমার শরীরে এখনো অনেকগুলো দাগ আছে। 2014 সালে আমার এরকম ভাবে মারছিল, শুধুমাত্র দুষ্টামির কারণে, লগে পড়াশোনার কারণে। আমার পায়ের এখানেও মানে প্রায় 4টার মতন ছিলি আছে এখনো, মানে এরকম ভাবে মারছিল। কোনো মানে পড়াশোনা আর প্লাস তোমার দুষ্টামির কারণে। যারা আমরা বড় দাদারা আসতো, তারা কিরকম ভাবে র্যাগিং করতো, এখনো অনেক আশ্রমের মধ্যে হয়। যারা বড় দাদারা আসলো, তারা কি করতো, তারা শরীর তৈলমর্দন কইরা দিতে কয়, যে আমরা শরীরটা একটু টিপা দে, বা একটু ইতান কইরা দে, পাড়াইয়া দে আমরা শরীরটা। যদি না করতো তাহলে তো খুব বাজেভাবে মারতো বা গালি দিত। আর যারা বড়রা আসলো, তারা কি করতো, আমরা ছোটরা দিয়ে সেটা তারা বিছনাগুলো মানে বাইস করাইতো, বা যারা কাপড় ধোয়ার লেগা যে কইতো, আমরা যারা যখন ছোট আসলাম তখনকার কথা কইতেছি, তো আমারই অনেক সময় এরকম করছে, মানে অনেক প্রচুর ভাবে তো র্যাগিং এর শিকার হয়েছি মানে আশ্রমের মধ্যে। তো আশ্রম কর্তৃপক্ষ যারা আছে, তার কাছে এই বিষয়টা কোনো সময় তুলে ধরার চেষ্টা করছো না, যে অমুকে আমার সাথে এমন করতেছে? হ্যাঁ, তারা তো মানে অনেক প্রচুর বার জানাইছি। তো তারা তো বড় আসলো না দাদারা, তো বড়রা কি করতো, ওই যারা গার্ডিয়ান আসলো তারার লগে তক্র করতো,
বা আমরা পরবর্তী সময় যদি যাইয়া যদি জানাইতাম তাহলে আমরা আবার মারতো। আচ্ছা। কারণ আমরা তো যাইয়া যদি কই তাহলে আন্টি তারা কইবো যে এই ছেলেটা তোর নামে এরকম কইছে, এটা কি আদৌ সত্যি নি? তাহলে আমরা মানে তোমরাও তাহলে ভয়ে তারপর আর ভয়ে কইতা না। থাকতাম। যদি আচ্ছা, একটা আমার কথা কো, এই যে বাচ্চারা তো নানা ধরনের খাবার খেতে পছন্দ। বিষয়টা যেটা হইছে, ধরো অনেক সময় এরকম হয় যে আশ্রমে ধরো কোনো বাচ্চারার বার্থডে সেলিব্রেট করার লেগা বা বড়রার অনেক সময় কেক টেক আনা হয় বা ওই রকম একটা বার্থডে সেলিব্রেট হয়, কিন্তু তোমরা যখন একজন বাচ্চা, তোমরা যখন জন্মদিনগুলো আসতো আশ্রমে, তখন তোমরা সেই জিনিসটারে কিভাবে পালন করতে বা কিভাবে কাটাইতা? যখন আমার 4 বছর আসলো, 4 বছর থেকে আমার বয়স যখন তোমার 19 বছর যখন হয়েছে, ততদিন আমি কোনোদিন বার্থডে সেলিব্রেট করছি না। যেদিন মনে করো আমার বার্থডে আসলো, আমি ভগবান মানে আমি শিব ঠাকুরের খুব মানি, তো শিব ঠাকুরের কাছে একটাই যায় সেটা প্রার্থনা করতাম যে ঠাকুর আমি যাতে একদিন যাতে অনেক বড় যাতে একজন যাতে অফিসার যাতে হইতে পারি। আর রাস্তার যদি কেউ যদি ওই দিন যদি ভিখারি মানে পাইতাম বা কুকুর টুকুর যদি পাইতাম, তারারে কিছু খাওয়াই নিতাম, নিজের জেদ দুরা পকেটে থাকা রাখতো। কারণ আশ্রমের মধ্যে তো আমরা কোনোদিন টাকা পাইছি না। কি করতাম, ওই বন্ধু বান্ধবের থেকে মানে কোনো রকম ভাবে ম্যানেজ করে নিতাম আর কি। আমার 3টা বন্ধু আসলো, তারা আমারে মানে খুব হেল্প করছে কইতে গেলে। আশ্রমে যখন আসলাম, আমার নিজের বার্থডে সেলিব্রেট আমি এরকমই করছি প্রায় তোমার 13 বছরের মতন, 13-14 বছর। গত বছর আমি প্রায় 6-6টা কেক কাটছি নিজের আচ্ছা। নিজের জন্মদিনে। তো অনেক বন্ধুরা মিললা, তারপর আমার একজন ফ্রেন্ডও আসলো, হে আইনা কাটাইছিল বাড়ির অফিসের স্যার তারা সবাই। তো আমি যদি এখন একটুখানি জিজ্ঞেস করতে চাই যে ধরো এই সময় তোমার বাড়ির সঙ্গে এখন যোগাযোগ কতটা, বা এখন কি বাবার কথা মনে পড়ে, বা ধরো বাবা যদি এখন সামনে আসে বাবারে কি কইবা? এখন আমার লেগে আমার মা আর ভাই আর দিদা বাদে আর তো কেউ নাই আমার এই পিঠে। কিন্তু না, আমার তবু কেড়ে জানি মনে হয় যে না, তারা বাদেও আমার লিগে আরেকজন মানুষ আছে, যে স্যারের লিগে আজকে আমি মানে এই জায়গার মধ্যে আইয়া দাঁড়াইতে পারছি। সমরেশ স্যার কয়েছে, যে তোমার দৈনিক সংগ্রাম, তারপর এশিয়ান টাইমসের কর্ণধার, ওই স্যারে তো মানে আমার খুব ভাবে মানে একজন বাবা যেরকম একটা ছেলের আদর করে, সেম স্যারও আমার এরকম ভাবে আদর করে। সেম মানে স্যারের যে ওয়াইফ আছে বিউটি ম্যাডাম, মানে তারা তো মানে খুব আদর করে। কিন্তু কেননা এখনো আমার ওইটাই মনে হয় যে আশ্রমে যা আসলাম, একলা একলা আসলাম, তো ফ্যামিলির মধ্যে থাকতে আমার একদমই ভালো লাগে না। বাড়ি ঘর মানে যাইতেই ভালো লাগে না। আমার জীবনে যখন জন্মাইছি না, তখন থেকে আজকের ডেট পর্যন্ত স্ট্রাগলের পথ দিয়ে মানে যাইতেছি। প্রত্যেকটা দিন আমার নতুন কিছু শিখাইতেছে। ডক্টর এপিজে আব্দুল কালাম কইছিল, স্বপ্ন এটাই যেটা তুমি জায়গা সেরা দেখতেছো, ঘুমায় সেরা স্বপ্ন দেখতে নাই কোনোদিন। আমার ওই কথাগুলো না আমার মানে লাইফের মধ্যে মানে খুব বেশি মানে ইতান করে আর কি, মোটিভেট করে। আমি প্রত্যেক দিন আজকের ডেট পর্যন্ত আমি প্রত্যেক দিন সকালবেলা শুধু ঘুমাই 24 ঘন্টার মধ্যে, হাঁটলে গেলে 2.5 ঘন্টা কি 3 ঘন্টা ঘুমাই, তার মধ্যে বাকি পুরাটা সময় আমি কাজের মধ্যে থাকি। আমার প্রত্যেক দিন টাইম শিডিউলটা এরকম ভাবে চলে যে আমি ঘুম থেকে উঠি 5টার মধ্যে, 5টা থেকে 6টা পর্যন্ত পড়ি। পড়ার পর আমি পেপার দিতাম যাই, ডেলি 120টা কি 100টা পেপার দিই, মানে হকারিং করি প্রত্যেক দিন বিভিন্ন জায়গার মধ্যে। অনেক মানুষ আমার চিনেও আজকের ডেটে। আয়াসিরা কিছু খাই না, তো আয়াসিরা তারপর স্নান করে সেরা আবার যাই কলেজে। কলেজ সেরে সেরা মাস্টার বাড়ি সারি, মাস্টার বাড়ি সেরা আবার আই। অনেক সময় মাস্টার বাড়ি আগে থাকে, কলেজ পরে থাকে, আবার অনেকদিন কলেজ আগে থাকে, মাস্টার বাড়ি পরে থাকে। কলেজ থেকে আয়াসিরা বা মাস্টার বাড়ির থেকে আয়াসিরা একটু ভাত খেয়েছিরা, আবার নিজের কাজ যেটা থাকে যে নিউজ চ্যানেল, আমি যে নিউজ চ্যানেলে কাজ করি ওই কাজ করি। কাজ করে সেটা দেন আবার 10টার থেকে কি 11টার থেকে আমার পেপারে আবার কাজ শুরু হয়। আবার পেপারে কাজ করি, পেপারে কাজ প্রায় 3টা পর্যন্ত চলে। 3টার সময় আমি নিয়ে ট্রেসিং দিয়ে আবার 2 কিলোমিটার দূরে ট্রেসিং দিয়ে আইসিরা দেন ঘুমাই। 3টার থেকে এবার 5টার মধ্যে 2 ঘন্টা সময় থাকে আমার হাতের মধ্যে। এই 2 ঘন্টা সময় খালি আমি ঘুমাই, বাকিটা পুরাটার সময় আমি মানে এই কাজের মধ্যে থাকি আর পড়াশোনার মধ্যে থাকি। আমার টার্গেট মানে আমি যে আজকে যে সাংবাদিকতা যে করতেছি, আমার এটা একটা পেশা বা কইতে পারো আমার এটা একটা নেশা। ছোটবেলা থেকে একটা নেশা আসলো যে নিজের কেমনে ডেভেলপমেন্ট করবো। ইচ্ছা আসলো যে আমি একটা আগরতলা শহরে বড় একটা কলেজের মধ্যে যাই সেটা ভর্তি হবো। কিন্তু আমার কাছে টাকার মানে পয়সা আসলো না বা নাই, তার লিগে আমি যাই সেটা পড়তে পারছি না ওই কলেজটার মধ্যে, যেটা ইকফা ইউনিভার্সিটির মধ্যে পড়ার ইচ্ছা আসলো। ফ্যামিলির মধ্যে আমি মানে খুব একটা গরিব ঘরের ছেলে। মানে আমার বাবা কইছিল যে কোনোদিন বাবার মতো হইতে পারতাম না, বা যে বাবার মতন গাড়ি কিনতে পারতাম না, বাইক কিনতে পারতাম না। আমার বাবা আমার লগে চ্যালেঞ্জ ধরে গেছিল
তো যখন একদিনকে অনেকদিন আগে কথা হয়েছিল পরে দেওয়া, সেটা চ্যালেঞ্জ ধরছিল। ধরার পর আমি বাবারে কইছি আমিও তোমার মতন একটা বাইক কিনা দেখাবো 2.5 লাখ টাকা। ঠিক আমি বাইক কিনছি, 6 মাসের মধ্যে আমি বাইক কিনছি নিজের টাকা জমায় সেরা। তো নিজের নামে এলআইসি করছি, মোবাইল কিনছি। আমার মার থেকেও আমি কোনোদিন টাকা পয়সা চাইছি না, বা বাবার থেকে তো কোনোদিন চাইতেই পারছি না। আমার বাবা যাওয়ার আগে আমার একটা 1 টাকার কয়েন দিয়ে গেছিল, আজও আমার কাছে 1 টাকার কয়েনটা আছে, প্রায় 19 বছরের মতন হইব। এখনো মানে আমার কাছে 1 টাকার কয়েনটা যত কিছুই হইয়া যাক গা, আমি এই 1 টাকার কয়েনটার কোনোদিন মানে সরাইছি না। এটারে অনেকভাবে আমার কাছ থেকে মানে মানে হারাই গেছিল কেমনে কেমনে জানি, কিন্তু আমার এই 1 টাকার কয়েনটার মধ্যে আমি একটা সিম্বল দিয়ে রাখছিলাম, আমার বাবার নাম লেখা রাখছিলাম, আমার মার নাম, ভাইয়ের নাম, আমার নাম, মানে আমরা 4 জনের নাম লেখা রাখছিলাম। এই 1 টাকাটা দিয়া সেটা কি কইছিল বাবা? বাবার কাছে আমি 100 টাকা চাইছিলাম আর কি, যে বাবা আমার ওই জিনিসটা কিনা দেয়। একটা মানে দোকানের মধ্যে একটা বন্দুক দেখছিলাম, মানে ওই যে খেলানা বন্দুক। তো বাবা এটা কিনা দিছিল না, আমার একটা 1 টাকার কয়েন দিয়ে গেছিল। তো এই যে টাকাটা যে দিছে এটা আমার মুখের মধ্যে ঢিল দিয়ে দিছে, যে কইছে তো বন্দুক কিনো না, একটা মানে গালি দিয়ে সেরা, যে বন্দুক কিনা দিতে পারতো না, যে 1 টাকা দিয়ে সেরা যা খুশি করতাম, পারলে এটা দিয়ে সেরা বিষ খেয়ে মইরা যেতাম না, এরকম ভাবে কইছিল। কইতে পারবো, অনেকে কইব যে এত ছোট বয়সের মধ্যে এত কিছু কেমনে মন থাকে, বা এত স্ট্রাগল কিভাবে, এত স্ট্রাগল কিভাবে করছে, বা কইব অনেকে কইব যে মিথ্যা কথা বানায় কইতারি, যেটা সত্যি যেটা ফ্যাক্ট ওইটাই কইতাছি। আমার মারেও নাইলে জিজ্ঞেস করতে পারো যে আমার ভাই তো কোনোদিন কইতেই পারতো না। আমার ভাই তো আমার বাবার চেহারাই দেখছে না, আজকে প্রায় ভাইয়ের বছর হইতেছে প্রায় তোমার 16 বছরের কাছাকাছি। এই যে লাইফের এত কঠিন পরিস্থিতি গেল তোমার একটা সময় পর্যন্ত, এখনো চলছে, কিন্তু এখন হয়তো পরিস্থিতিটা একটু বদলাইছে, এখন হয়তো অন্য রকমের স্ট্রাগল শুরু হয়েছে। কারণ কি, আশ্রমের বইয়া ভিতরে থেকে আকাশটা যেরকম দেখতা, এখন আকাশটা একটু অন্যরকম হয়েছে। হ্যাঁ, তো এই যে পরিস্থিতিতে তুমি এখন আইলা, তুমি একজন স্যারের কথা কইলা, স্যার তোমার অনেকটা হেল্প করছে। বর্তমান সময়ে তুমি পড়াশোনা নিয়ে কতদূর আগাইছো? আজকের ডেটে আমার কলেজের 5th সেমিস্টার থাকলো হইলে, তো মিডল দিয়ে সেটা নিজের স্ট্রাগল করানোর লিগা বা নিজের এস্টাবলিশ করার লিগা আমি প্রায় 4 বছরের মতন পড়ছিলাম না। মানে তখন টাকা রোজগার করতে বা অন্য কাজ করতে? কাজ করার লিগা আমি যখন আশ্রম থেকে আয়া পড়ছিলাম, আমি যদি কই যে আমি কিরকম ভাবে কাজের লাইনটার মধ্যে ঢুকছি বা জার্নালিজমে পেশাটার মধ্যে ঢুকছি, আমার একজন মামা কয়ে, আমি ছোটবেলা যখন আশ্রমে আসলাম তখন একজন মামা যাইতো আশ্রমের মধ্যে, আমি মামা কয়ে সেটি ডাকি, যার নাম হচ্ছে জাকির হোসেন, সবাই চিনো তোমরা, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। ওই মামা যখন আশ্রমের মধ্যে যাইতো তখন মামা আমরারে অনেক মোটিভেট করতো যে আমরা বাইরে থাকি এরকম, বাইরের দুনিয়াটা এরকম, যে বাইরে আমরা যে সাংবাদিকতার পেশা করতেছি, ক্যামেরা নিয়ে সেটা দেখাইতো যে ওই দেখ এই ক্যামেরাটা দিয়ে এরকম ফটো ওঠে, বা এরকম, বা আজকে এর ইন্টারভিউ আমরা নিয়েছি। তখন থেকেই মামার লগে আমি মানে একটু মেশা ভালাটিকে শুরু করছি। তো মামার থেকে জানার চেষ্টা করতেছি যে সাংবাদিকতার পেশাটা মানে কি, বা সাংবাদিকতার কাজটা মানে কি। আমি তো ওইটা আগে বুঝতাম না, যখন আশ্রমে আসলাম তখন মামা যায় সেটা বুঝাইতো যে আমরা যে কাজ যে করি এরকম ফেস করছি, বা আমি যে রাষ্ট্রপতি পুরস্কার পাইছি এরকম কাজ করে, সেটা সমাজসেবামূলক কাজ করে সেটা পাইছি। তখন থেকে টার্গেট আসলো যে নিজের যদি এস্টাবলিশ যদি করতে যদি পারি, তাহলে সাংবাদিকতার পেশাটারই কাজে লাগাইতে লাগবে। এটাই আমার সবচেয়ে মূল টার্গেট আসলো। তখন থেকে ভাবতাম যে চাকরি তো করুম ঠিক আছে, তখন ভাবতাম যে পুলিশ অফিসার হবো বা আর্মি অফিসার হবো, কারণ আমি দৌড়াইতে মানে খুব এখনো অনেক দৌড়াই, প্রায় তোমার প্রত্যেকদিন মনে করো, এই যে রিসেন্টলি আজকে 4-5 মাস ধরে সেটা পারতেছি না, তবেও মানে যদ্দুরা পারি বিকালবেলার টাইমে যদি সময় পাই বা সকালবেলার টাইমে যদি সময় পাই, তখন মানে আমি রানিং করি প্রায় 7 কিলোমিটার 8 কিলোমিটার এরকম ভাবে। তো সাংবাদিকতার পেশাটার মধ্যে আমি ঢুকছি মামারে অনেক মানে রিকোয়েস্ট করতে 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 করতে, মানে বাড়ির থেকে যখন আশ্রম থেকে আইছি বাড়িতে আইছি, তখন আওয়ার পরে মামারে কইলাম মামা আমার একটা কাজ দো। মামা কইলো কি কাজ লাগবো তোর, দোকানে থাকবি? আমি কইছি না না দোকানে থাকতাম না, আমি তোমার মতন হইতাম চাই। আমার মতন কি দেবে, আমি তো মানুষ। আমি কইছি না না তোমার মতন সাংবাদিক হইতাম, মানে সাংবাদিক হওয়া লাগবে। আমি কইছি আমার 1 টাকাও দেওয়া লাগতো না, আমি শুধু কাজ করে কাজ শিখবো আমি, তারপরে পরবর্তী সময় যদি আমার কাজ যদি ভালো লাগা থাকে তারপরে দিয়ে সেটা আমার টাকা দিব তারা।
আচ্ছা, এই জায়গাটাতে আমি একটা জিনিস জানতে চাইতেছি, ধরো তোমরা যখন আশ্রমে থাকতা, আশ্রমে ঠিক কত বছর পর্যন্ত তোমরা রাখা হইতো এবং কখন তোমরা আশ্রম থেকে কিলিকা বাইরে আইতা আর কি? 18 বছরের পর মানে কোনো স্টুডেন্ট মানে আশ্রমের মধ্যে থাকতে পারতো না। আচ্ছা। 0 থেকে 18 বছর পর্যন্ত থাকতে পারবো, তারপরে দিয়ে ওই স্টুডেন্টরা আশ্রমের মধ্যে থাকতে পারতো না। এবার তার মধ্যে যারা মা আছে তারা আশ্রমের মধ্যে থাকতে পারতো না, বা যারা বাবা আছে তারা আশ্রমের মানে যারা ধরো ফ্যামিলিতে কেউ না কেউ আছে, কেউ না কেউ আছে, তারা আশ্রমের মধ্যে থাকতে পারতো না। আর যারা কেউ নাই তারাই শুধু আশ্রমের মধ্যে থাকতে পারবো। আশ্রমের মধ্যে আমরা দেখা অবস্থায় আর কি এরকম বা খবর শোনা যায় এরকম যে বিভিন্ন বাচ্চাদের কাছে তো তখন টাকা পয়সা থাকে না, আশ্রমের বাচ্চাদের কাছে টাকা করতে গাইবো, কিন্তু তারা মোবাইল ব্যবহার করত এবং সেইখানে খুব সম্ভব এটা পেপারেও আইছিল বোধহয় একটা, যে পর্নোগ্রাফি দেখা হইতো, বাচ্চারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হইতো। এই বিষয়গুলি তুমি কি তোমার আশ্রমে ফেস করছো বা এটি কি হয়েছে? হ্যাঁ, এই জিনিসটা তো মানে খুব একটা বাজে জিনিস হইয়া গেছিল গা রিসেন্টলি না, মানে আজ থেকে অনেক বছর আগে, যেটা আমি নিজেও মানে ফেস করছিলাম এই জিনিসগুলা। একটা কথা আছে যে একটা পচা আলুর লগে যদি 5টা যদি ভালো আলু যদি রাখে, তাহলে ওই পচা আলুটার লগে যদি 5টা যদি ভালো আলু যদি থাকে না, ওই 5টা ভালো আলু কিন্তু পচা হইয়া যায়। তো আমিও এরকম হইছিলাম, এরকম হওয়ার শিকার হইছিলাম। কারণ তখন মানে কয় না যে 9-এ উঠলেই মানে বড় হইয়া যায়, হাত পা লম্বা হইয়া যায়। তো আমিও এরকম হইছিলাম। যখন আমি ক্লাস 8-এ আসলাম, তখন আমরা সিনিয়র 5 জন 6 জন দাদা আসলো। আমি দাদাগুলির নাম কইতাম না, কারণ তারা আজকের দিনে অনেক বড় এস্টাবলিশ একটা জায়গার মধ্যে আছে। তো ওই 5 জন দাদার লগে আমরা আরো 3 জন মানে অ্যাড হইছিলাম। তাহলে টোটাল হইছে আমরা 8 জন হইছি। এই 8 জন মিললে সেটা মানে যখন তারা মোবাইল আনছিল বাইরের থেকে, কিরকম ভাবে আনছিল, তারা বাড়িতে গেছিল, বাড়িতে যাওয়ার পর লুকায় সেরা মোবাইল নিয়ে আসলো আশ্রমের মধ্যে। তো আনার পর তারা 5 জন বাড়িতে গেছিল, তারা কারণ সিনিয়র আসলো তারা তখন আশ্রমে, তো তারা 5 জনের থেকে 3 জন মোবাইল নিয়ে আইছে আর 2 জন আনতে পারছে না। তখন আমরা কি করতাম, দাদারা যখন মোবাইলের মধ্যে ভিডিও দেখতো, তো আমরা তখন এগুলো আর কিছু বুঝতাম, তো তখন আমরা যাই সেটা দাদারা লগে যাই সেটা ভিডিও দেখতাম। বা দাদারা যখন মানে মোবাইল আইনা দেখাইতো আমরা রাত্রে, ওই দেখ রে আমার কাছে কিন্তু মোবাইল আছে, তোর কাছে কিন্তু মোবাইল নেই, তখন আমরা যাই সেটা দাদারা কেমনে মানে খুশি করান যাই ওই জিনিসটা চিন্তা করতাম। ওই যে কাপড় ধোয়া, বাসন মাজা, ওই জিনিসগুলি করে সেটা দাদারা আমরা মোবাইল দেখাইতো, হয়তো বা মুভি থাকতো, বা দাদারা যারা বড় আসলো তারা যে কথাটা কইছে ওই যে পর্ন বিষয়টা, ওই জিনিসগুলো তারা দেখতো। তারা যে 5 জন আসলো তারা দেখতো, আমরা 3 জন ছোট আসলাম তার থেকে, আমরা কোনোদিন এই জিনিসগুলো দেখাইছে না। তারপর দাদারা আমরা মুভি টুভি দেখাইতো, তখন আমরা চিন্তা করলাম যে মোবাইলটা কই থেকে আইছে। পরবর্তী সময় দাদারা আমরা কইছে যে এটি বাড়ির থেকে নিয়ে আইছে মোবাইলটা, কিন্তু আমরা মানে ভয় দেওয়া রাখছে যে কোনোদিন যাতে এইটা যাতে কোনোভাবেই যাতে কানে যাতে না যায়। ওকে, কিন্তু মানে যারা গার্ডিয়ান আসলো তার কাছে তারা মোবাইলটা বাইরেই করতো তোমার রাত্র 11:30 12টার পর, মানে খাওয়া দাওয়ার পর সবাই ঘুমাই গেলে, সবাই ঘুমাই গেলে তারপর ওই বালিশের নিচে বা কম্বলের নিচে রাখা ছিল মোবাইলগুলো ইউজ করতো আর কি। আমার কাছে এখনো মানে অনেক প্রুফ আছে যে আশ্রমের মধ্যে মোবাইল থেকে শুরু কইরা গুটকা থেকে শুরু কইরা অনেক হোমের মধ্যে এই জিনিসগুলো ইউজ করা হয়। কিন্তু আমার কিল্লিগে জানি মনে হয় যে দপ্তরে জিনিসগুলো নিয়ে সেরা মোটেও মানে বক্তব্য হয়েছে যে বাচ্চারা ধীরে ধীরে একটু নেশার কবলে আসক্ত হয়ে যাইতেছে, কিন্তু কর্তৃপক্ষের এটার মধ্যে নজরদারি নাই, বা তারা হয়তো হয়তো না জানার মতন করে আসে। আচ্ছা, আমার একটা কথা কই, এই যেই সময়টার কথা তুমি কইলা যে ক্লাস 9 আমরার অ্যাডোলেসেন্স পিরিয়ডটা শুরু হইতাছে, এবং এই সময় স্বাভাবিকভাবেই ওই কিউরিওসিটির থেকে ওই পর্নোগ্রাফির জিনিসটি বা এই বিষয়ের মধ্যে আমরা স্বাভাবিকভাবেই একটা উৎসাহ জন্মায়, এবং সেই সময়টায় কাউন্সিলিং এর একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেহেতু আমরা বাড়িতে ধরো কি মা বাবা, দাদু ঠাকুরমা, জেঠু, কাকা কাকি, তারা আমরা একটা গাইড করতেছে সবসময়, তো আমরা অনেক সময় এটা পাওয়া যায়। আশ্রমে তো এতগুলো বাচ্চা একসঙ্গে থাকে, যেটা সম্ভব হয় না, সেই কারণে একজন কাউন্সিলরের ভীষণ একটা ভূমিকা থাকে সেই জায়গাটাতে। তোমরা এরকম মানে কাউন্সিলর পাইছো কিনা, বা এই বিষয়টাতে তোমরা কেমনে দেখছিলা? 9-এ উঠছি পড়ে দিয়ে সেটা, তারপর দিয়ে যাই সেটা কাউন্সিলিং এর জন্য একটা আঙ্কেল পাইছি, যার নাম আসলো অরিন্দম আঙ্কেল গয়ে সেটা। কিছুদিন আগে আঙ্কেল এই দুনিয়া থেকে মায়া ত্যাগ করছে। এটা মানে আমার লিগে মানে খুব একটা মানে কষ্টের একটা মানে কথা, কারণ আঙ্কেল মানে প্রচুর ভাবে আমারে গাইড করছে পার্সোনাল ভাবে। আমি আগে অ্যাথলেটিক্স এর স্টুডেন্ট আসলাম,
তো আঙ্কেল আমার ড্রেস কিনে এনে দিছে, বিভিন্ন সময় যে অ্যাথলেটিক্স নিয়ে কি কি জিনিসগুলো লাগে ওই জিনিসগুলো এনে দিছে। তার আগে আমরারে আর কোনো সময় মানে কাউন্সিলিং করা হয়েছে না, কারণ ওই নতুন দাদু পুরান দাদুই আমরা সবকিছু আসলো কাউন্সিলিং ওকে, করা, ওকে। মানে যার যা অভিযোগ আসলো বক্তব্য আসলো ওই দাদুর কাছে যাইয়া কইতাম। দাদু যাইয়া সেরা যে আশ্রমে কর্ণধার আসলো মানে বাপি আঙ্কেল, ওই বাপি আঙ্কেলের কাছে যাইয়া সেরা সবকিছু কইতো। ওকে, কইলা তো যদি স্টাডি কন্টিনিউ থাকতো তাহলে এখন 5th সেমিস্টারে থাকতো হইলে। হ্যাঁ। এখন তুমি প্রেজেন্টলি কোন কলেজে আছো, কি পড়াশোনা করতেছো? আমি এখন তোমার বিবিএমসি কলেজে আছি, তোমার First year. ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আমি। তো আমার এটা মেজর সাবজেক্ট হিসে এডুকেশন, আর এটা মাইনর হিসে তোমার ডিফেন্স, আইডি হিসে হিন্দি। তো তো তোমার কি কোনো রকম ভাবে তারপরে জার্নালিজমে যাওয়ার ইচ্ছা আছে? আমার জার্নালিজম করার আমার ইচ্ছা তো আছে, কিন্তু তার মধ্যে আমার আরেকটা কথা আছে যে আমি মানে কলেজটা কমপ্লিট করে আমি টিপিএসসির লিগে ভেরি প্রিপারেশন গুড। করবো, কারণ আমার টার্গেট মানে সবসময় কোনোদিন মানে আমি হাঁটতে শিখছি না, আমি সবসময় চেষ্টা করছি যে মানে কেমনে আনপসিবলটারে কেমনে পসিবল করা যায়। একটা কথা জানতে চাবো, এই যে ধরো সাংবাদিকতার পেশাতে তুমি ঢুকছো, অক্ষণে কি কি ধরনের ধরো প্রবলেম তোমার ইনিশিয়াল স্টেজে ফেস করতে লাগছে? আমি একটা যে কোনো একটা বড় একটা হাউসের মধ্যে গেছি, মানে নিউজ চ্যানেলের মধ্যে আগরতলা শহরে, আমি কইলাম না ওই হাউসগুলির কথা, গেছি পরে দিয়ে সেরা ওই হাউসেরই কিছু কর্মী মানে যারা দাদারা আসলো, ওই দাদারা কইছে এখনো মুসই গজাইছে না তোর, তুই এই বছর আবার সাংবাদিকতার কাজ করনের লেগে। আচ্ছা, আচ্ছা আচ্ছা যা ওই না টেবিল দিকে পরিষ্কার কর যাই আসিরা। তো আমি কাজ রে কখনো ছোট মনে করি না, আমার কাজ যেটা দিচ্ছে আমি ওইটা করছি। তার আর হয়তো বা ভাল লাগছে না, তো তারপরে দেখ কইছে কালকে থেকে তোর আইতে লাগতো না। তখন যে আমার মামা আসতো জাকির মামা, ওই জাকির মামারে আমি কইছি, ওই মামা আমার মানে আমারে নিয়ে সেরা একজন স্যারের সাথে পরিচয় করাইছে, যে সমরেশ স্যার। ওই স্যারের কাছে যাই সেরা কইছে আমার থ্রোতে, মামা কইতাছে আমার থ্রোতে একটা আমার বাগিনা আইব, তুমি একটু ছেলেটারে দেখো। আমি মামারে কইছি আমার কোনো স্যালারি লাগতো না। তো ওইখানে স্যারের কাছে গেছি, পরে দিয়ে স্যারে জানছে যে আমি আশ্রম থেকে আইছি, আশ্রমের মধ্যে কাটাইছি 14 বছর। তো স্যারের দেখা ভাল লাগছে। তো আমার আগে একটা বাইসাইকেল আসলো, একদম ছোট বাইসাইকেল দিছে, ওই বাইসাইকেল, আর আমার বাইসাইকেলের নাম দিছিলাম কেটিএম। তো ওই কেটিএম মানে ওই সাইকেলটারে নিয়ে সেটা স্বপ্নের কেটিএম। হ্যাঁ স্বপ্নের কেটিএম। বিভিন্ন রকম ভাবে এত এত দিক উঠাইতেছে আর কি, মানে খুব সুন্দর একটা কমার্শিয়াল মুভি বা ধরো খুব সুন্দর একটা উপন্যাস লেখা যাইব। মানে কোনো সময় এরকম প্রকাশকের সঙ্গে যদি এই পডকাস্টের মাধ্যমে যোগাযোগ হয়, কোনো সময় এপিল কি করতে চাও যে এরকম একটা মুভি বানানো হোক? আমার মানে ইচ্ছা আছে যে আমার যে লাইফ স্টোরিটা আছে মানে এটা যাতে আরো যাতে মানুষের কাছে যাতে নিয়ে যেতে, মানে তোমার এই যে জীবনের যে লাইফ স্টোরির কথাগুলি, এটার থেকে যদি মোটিভেশন কারোরে দিতে চাও তাইলে এক লাইনে কি বুঝাইবা? এক লাইনে এটাই বুঝামু যে ভাঙ্গা দেওয়ালের মধ্যে স্বপ্ন দেখা যায়। বাহ, শেষ কয়েকটা প্রশ্ন দিয়ে আমরা পডকাস্টটা শেষ করুম। সাংবাদিকতা করতে গেছো, অনেক ধরনের মানে খবর তো হয়, যেমন ধরো কেউ রাজনৈতিক বিষয় নিয়ে কাজ করে, কেউ ক্রীড়া জগৎ, কেউ বিনোদন। তুমি কোন বিষয়টার মধ্যে বেশি স্বচ্ছন্দ বোধ করো? ক্রাইম বিট সবচেয়ে বেশি, যে কোনো একটা মার্ডার হইছে তার ভিতরে যায় সেটা আমি এটা দেখি যে কেমনে মার্ডারটারে করছে, সিআইডি অফিসার। মানে যায় সেটা মানে খুঁটিনাটি খুঁজা বাইর করি, যেটা সিআইডির মধ্যে যায় সেটা বাইর করে। আরেকটা হইছে তোমার ক্রিমিনাল বিট, এই জিনিসগুলি মানে আমার মাইন্ডের মধ্যে সবসময় মানে সবসময় আজকের ডেট পর্যন্ত একজন স্যার আছে অজয় কুমার দাস কয়েছিরা, ওই স্যারের মানে থ্রুতেই আমার মানে ওই জিনিসগুলো মানে সবচেয়ে বেশি ইন্টারেস্ট আইছে, যে ক্রিমিনাল বিট আর ক্রাইম বিট আর পলিটিক্যাল বিট সবচেয়ে বেশি হয়েছে ক্রিমিনাল, তারপরে যদি আইয়ে ক্রাইম, তারপরে যদি আইয়ে থার্ড নাম্বার হইছে পলিটিক্যাল। মানে আমার এই জিনিসগুলি করতেই মানে সবচেয়ে বেশি ভালো লাগে। তো পলিটিক্যাল ত্রিপুরার যে রাজনৈতিক ব্যক্তিত্বরা আছে তার মধ্যে কার কার ইন্টারভিউ করছো বা করার ইচ্ছা আছে? বেসিক্যালি তো আমি সবসময় ক্যামেরার পিছনেই থাকি, ক্যামেরার পিছনে থাকলেও আমি যদি কারোর যদি ইন্টারভিউ যদি নিয়ে থাকি, সবচেয়ে বেশি রাজীব ভট্টাচার্য, তারপর সুশান্ত চৌধুরী, তারার ইন্টারভিউ মনে হয় আমি সবচেয়ে বেশি করছি। আর যদি কইতে চাও যে কার থেকে বেশি সবচেয়ে বেশি মোটিভেট হয়েছি, তাহলে আমি কমু যে সুশান্ত চৌধুরী স্যার। তো সুশান্ত চৌধুরী স্যারের কাছ থেকে মোটিভেশন বলতে কি পাইছো, বা যদি তাইনের একটা প্রশ্ন করতে তাহলে কি প্রশ্নটা করতে? তাহলে তাইনের যদি প্রশ্ন যদি আমি যদি করতেন যদি চাই, তাইনে কোন জিনিসটা মানে তাইনের এলাকার মধ্যে এখনো এই জিনিসটা অপ্রাপ্তি রয়ে গেছে আপনার এলাকার মধ্যে, মানে আমি যদি মনে করো এখানে সুশান্ত চৌধুরী বইয়া রয়েছে তোমার জায়গায়, আমি যদি তাইনের যদি কোশ্চেন করি
তাহলে কমু যে আপনি একজন মন্ত্রী হইয়াছিরা আপনার এলাকার মধ্যে এখনো কোন জিনিসটা অপ্রাপ্তি রয়ে গেছে, বা কোন জিনিসটা আপনার মানে রাত্রের ঘুম আইতে দেয় না, যে Okay. কোন জিনিসটা আপনার এলাকার যে এই জিনিসটা আমার করলে আমার এলাকা আরো ডেভেলপমেন্ট হইব, আরো মানুষের কাছে প্রচার হইব, যে আরে মজলিশপুরের বিধায়ক তো উনি, তাহলে সবার আগে যাতে আপনারে যাতে চিনি, কোন আচ্ছা। জিনিসটা আপনারা সবচেয়ে বেশি ইদান করবো। স্যার যদি পডকাস্টটা দেখে থাকেন অবশ্যই সৌরভের এই প্রশ্নের উত্তরটা দিবেন। আমি এইবার একটুখানি জানতে চাবো যে ত্রিপুরার যারা ধরো সিনিয়র জার্নালিস্ট আছে বা যারা ধরো জার্নালিস্ট আছে তারার মধ্যে থেকে কার কাজ তোমারে বেশি মোটিভেট করে, বা তুমি কার কাছ থেকে বেশি কাজ শিখছো? শুভ্রজিৎ ভট্টাচার্য, যে আচ্ছা। দাদা আছে শুভ্রদা। শুভ্রদা, সবাই শুভ্ররাত্রি করে সেটা চিনি টিভি শুভ্রদা, 24-এ। হ্যাঁ। ওই দাদার কথা আমার সবচেয়ে বেশি মোটিভেট করছে, কারণ দাদা প্রত্যেক দিন রাত্রেবেলা আমার যা কিছুই থাকুক, যত কিছুই থাকুক, আমি প্রত্যেক দিনের শো দেখি রাত্রেবেলা, আর প্রত্যেক দিনই মানে আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করি দাদার সাথে। আর আচ্ছা। হয়তোবা আমি প্রত্যেক দিন লাইভ চলাকালীন সময়। লাইভ চলাকালীন প্রত্যেকদিন মানে আমি কন্ট্যাক্টের মধ্যে পাইও বিভিন্ন, বা আমি প্রত্যেকদিন নিজের পরিচয় দিই না আমি কোনোদিন, কিন্তু আমি কন্ট্যাক্ট করি দাদার লগে প্রত্যেকদিন। আমি শুভ্রদা নিশ্চয়ই পডকাস্টটা দেখতেছো তুমি, আমি জানি তুমি খুব ব্যস্ত মানুষ, কিন্তু তাও যদি এই মুহূর্তে তুমি পডকাস্টটা দেখো, সৌরভের একটা প্রশ্ন রয়েছে তোমার লেগা, আমরা প্রশ্নটা তুলে ধরুম, তুমি প্লিজ উত্তরটা দিও। দাদার কাছে আমার ওই একটা রিকোয়েস্ট থাকবে যে একজন বাচিক শিল্পী হইতে গেলে তার সবচেয়ে প্রথমে কি করা দরকার, আর আমি দাদার থেকে যাইছিলাম জাস্ট ওই জিনিসটা শিখতাম যে ভয়েস রে কিভাবে মডুলেশন করা যায়, রাইট রাইট রাইট। বা একটা জিনিস রে মানে হয়তোবা মনে করো একটা স্টোরি রে কিরকম ভাবে এটা সিম্পলিটি স্টোরি হিসাবে সাজানো যায়। সুব্রতর বাদে যদি আরো যদি কয়েকজনের নাম যদি কইতে যদি চাও যে কারা কারা আমার সবচেয়ে বেশি মোটিভেট করে, সবার প্রথম লিস্টে থাকবো সমর দে স্যার, যে আমার মানে সবচেয়ে বেশি ইন্সপিরেশনাল একজন মানুষ। মিহির দা, সবাই আমরা মিহির কয়েছি মিহির দা। তারপর যদি কইতে চাই তাহলে মানুষ আঙ্কেল, তার মানে মানুষ আঙ্কেলের লগে তো আমার কোনোদিন যাই কথা হওয়ার সুযোগই হইছে না। আমি মানে প্রে করুম যে তুমি হয়তো তার কাছে হয়তো এখন পৌঁছাইতে পারতেছো না, বা হয়তো প্রশ্নটি রাখতে পারতেছো না, বাট কোনো একটা দিন আয়োগ তোমার সাংবাদিকতার জীবনে বা তোমার কর্মজীবনে যে কোনো সময় যেন তারা তোমার সামনে আয়, সেটা তোমার সেই সুযোগটা কইরা দেয় আর কি। এবং তোমার উত্তর শ্রীবৃদ্ধি কামনা করি, তুমি আরো আগে যাও তোমার কাজে, তোমার স্বপ্ন পূরণ হোক। আমরা পডকাস্টের একদম শেষ দিকে পুছা গেছি গা, আজকের পডকাস্টের কোন পার্টটা তোমরাই বেশি মোটিভেট করছে অবশ্যই কমেন্ট সেকশনে লিখা জানাও, যারা এই পর্যন্ত পডকাস্টটা দেখছো। আর অবশ্যই যারা এই পর্যন্ত দেখছো প্লিজ চ্যানেলটারে লাইক শেয়ার আর একটু সাবস্ক্রাইব করে দিও। তোমরা প্রত্যেকটা ভালোবাসা আমারে কিন্তু অনেক অনেক মোটিভেট করে। তার পাশাপাশি আর কি কি ধরনের জিনিসপত্র তোমরা বিষয়বস্তু আমরা পডকাস্টে শুনতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে লেখা জানাইও। আর যদি তোমরাও তোমার গল্প আমরা সঙ্গে শেয়ার করতে চাও, যদি নাদের এই হট সিটে বইতে চাও, তাহলে অবশ্যই তোমরা স্টোরি আমরা পাঠাও স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা মেল করো আমরা ইমেল অ্যাড্রেসে। ততক্ষণ পর্যন্ত বিদায় নিতেছি, দেখো এবং নতুন কোনো একটা পর্বে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।